সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো সন্ধ্যা 7টায় আমরা হাজির হলাম আপনাদের সামনে এবং প্রতিদিন আমরা একজন অতিথি নিয়ে এই অনুষ্ঠানে হাজির হই এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে ভেনেজুয়েলা। একই সঙ্গে হবিগঞ্জে পুলিশের আত্মস্বীকৃত খুনি যাকে গ্রেপ্তার করা হলো, তাকে আবার জামিন দিতে হলো মাত্র কয়েকজনের প্রতিবাদের মুখে। এটা নিয়ে আমরা কথা বলতে চাই, কথা বলবো সমসাময়িক রাজনীতি নিয়ে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে দেশবার্তা টকশোতে সময় দিয়ে কৃতার্থ করেছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। ধন্যবাদ বিপুল ভাই, নিজামুল হক বিপুল, এবং আপনার দেশবার্তার দর্শক, পাঠক, শ্রোতা যারা দূরে এবং কাছ থেকে শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আজকের এই দিনে আপনি নিশ্চয়ই জানেন যে শনিবার গভীর রাতে রাত 1টার দিকে স্থানীয় সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার দুর্গ থেকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা, মানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কোকেনের, মাদকের অভিযোগ, তারপরে মার্কিন নাগরিকত্বের অভিযোগ, এরকম নানা অভিযোগ তুলে। মূল বিষয়টা আসলে তো সবাই জানে। এই যে এর আগে নরিয়েগার কথা আপনার মনে আছে, পানামার প্রেসিডেন্ট নরিয়েগাকে তুলে নিয়ে এখনও তিনি আমেরিকার হাজতেই আছেন সম্ভবত। তো এই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে ভিন্ন একটি দেশ তুলে নিয়ে গেল, এইটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। বহুদিন আগে একটা বই পড়েছিলাম, বইটার নাম ছিল এগেইনস্ট দ্য এম্পায়ার। বইটার অথর ছিলেন মাইকেল প্যারেন্টি। তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন। মাইকেল প্যারেন্টি তার সেই বইটিতে একটি জিনিস দেখিয়েছিল, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে তার সীমানার বাইরে তার আর কোনো নীতি নাই, তার কোনো নৈতিকতা নাই, তার সীমানার বাইরে কোনো গণতন্ত্র নাই, কোনো আইন নাই, কোনো কিছু তোয়াক্কা নাই। সে তার বাইরে তার মাত্র একটি মাত্র নীতি আছে, সেই নীতি হচ্ছে মুনাফার নীতি। মুনাফা ছাড়া তার আর কোনো নৈতিকতা নাই। তো আসুন আমরা এই যে গত কালের যে ঘটনাটা ঘটেছে আর কি, বা অঙ্কের হিসাব করলে আজকেরই ঘটনা আর কি, কারণ ওরা আমাদের প্রায় 24 ঘন্টার কাছাকাছি পিছিয়ে রয়েছে আর কি সময়, গ্রিনিচ টাইম হিসাব করলে। তো সেই যে হলো আপনার একটি মানে ঘটনাটা দেখেন যে ভেনেজুয়েলা একটা স্বাধীন, একটা সার্বভৌম দেশ। সেই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব নষ্ট করে সেই দেশে আক্রমণ করে সেই দেশের রাষ্ট্রপতিকে তারা অপহরণ করেছে। রাষ্ট্রপতির স্ত্রীকে, প্রেসিডেন্টের স্ত্রীকে, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তারা অপহরণ করে নিয়ে গেছে। এবং এই অপহরণ করার পর আবার তাদের যে মিডিয়া রয়েছে বা তাদের যা হচ্ছে তল্পি বাহকরা রয়েছে তারা আবার এটাকে শাবাশি দিচ্ছে আর কি। এটি একটি হচ্ছে আন্তর্জাতিক আইন বলেন, সারা পৃথিবীর শান্তির প্রশ্ন বলেন, এটি একটি ভয়ঙ্কর ধরনের লঙ্ঘন, ভয়ঙ্কর ধরনের বিপদ। তবে এই ঘটনার মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের, আমেরিকান সাম্রাজ্যবাদের যে চেহারাটা, যে এই চরিত্রটা, সেটা নতুন করে আবার মানুষের কাছে প্রকাশিত হলো, প্রমাণিত হলো। অনেকেই বলতো যে আমরা বাংলাদেশের বামপন্থীরা এত কিছু থাকতে, ভারত থাকতে, পাকিস্তান থাকতে আমরা কেন হচ্ছে খালি মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক, এই স্লোগান কেন দিই? আপনি ওই ফিলিস্তিন থেকে শুরু করে, আপনার সেই ইউক্রেন থেকে শুরু করে তাইওয়ান, আর ফিলিস্তিন থেকে শুরু করে যদি হচ্ছে ভেনেজুয়েলা পর্যন্ত দেখেন, সারা পৃথিবীর মানবতার যে শত্রু, সেই শত্রু হিসাবে, অভিন্ন শত্রু হিসাবে যাকে আপনি চিহ্নিত করতে পারবেন, সেই শত্রুর নাম হচ্ছে আমেরিকা। এবং এখানে দেখেন তারা তাদের এই কাজটাকে জায়েজ করবার জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। সেই ন্যারেটিভটি মাদকের বিরুদ্ধে লড়াই। কিন্তু আপনি খেয়াল করবেন বা যে কোনো দর্শক শ্রোতা খেয়াল করবেন যে বিগত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিকোলাস মাদুরো সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল,
ভেনেজুয়েলা সরকার সম্পর্কে ছিল, শুধু এটা কয়েক বছর বলবো না, সেই কয়েক দশক আগে যখন সেখানে হুগো চাভেজ নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে, যে হুগো চাভেজ যখন নির্বাচিত হওয়ার পর যখন তিনি ঘোষণা করেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, যখন তিনি হচ্ছে গিয়ে তার অবস্থান গ্রহণ করেন, যখন সেখানকার তেল সম্পদের উপরে মার্কিন কোম্পানিগুলোর যে হচ্ছে গিয়ে হাত ছিল, সেই হাতগুলো তিনি ভেঙে দেন এবং তাদের তেল সম্পদকে তিনি রীতিমতো স্বাধীন করে নিয়ে আসেন, জাতীয় সম্পদে রূপান্তরিত করেন। এবং যখন থেকে হুগো চাভেজ তিনি বামপন্থী কর্মসূচি নেন, তিনি হচ্ছে গিয়ে বিশ্ব ব্যাংক, IMF এদের কথায় আর চলাফেরা করেন না। তিনি তার মতো করে তার দেশের মানুষের মানে স্বার্থকে দেখে, দেশের মেহনতি মানুষের স্বার্থকে দেখে যখন দেশ পরিচালনা করা শুরু করেন, তখন থেকেই কিন্তু আমেরিকা চেষ্টা করছিল সেখানকার একটা রেজিম চেঞ্জ করবার জন্য। এবং এমনকি হুগো চাভেজকে বিরুদ্ধেও কিন্তু অভ্যুত্থান হয়ে গিয়েছিল, সামরিক অভ্যুত্থান হয়ে গেছিল, সম্পূর্ণ হয়ে গেছিল। কিন্তু জনগণ যখন টের পেয়ে গেছিল যে হুগো চাভেজকে গ্রেপ্তার করেছে সামরিক বাহিনীর একটি অংশ, তখন জনগণ রাস্তায় নেমে এসে পাল্টা একটা গণ অভ্যুত্থান ঘটায় ফেলায় ভেনেজুয়েলায়, এবং কারাকাস উত্তাল হয়ে ওঠে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এবং উত্তাল হয়ে থাকার কারণে এবং হুগো চাভেজ দেশের মধ্যে থাকার কারণে জনগণ তাকে উদ্ধার করে নিয়ে এসেন, হুগো চাভেজ পুনরায় ক্ষমতায় আসেন। ফলে ওই সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীল নকশা ছিল সেটা কিন্তু ফেল করেছে। ওই সময় নীল নকশা ফেল করাতে তারা এবার বুঝেছে নিকোলাস মাদুরোকে অন্য কোনো সামরিক কু করে হোক বা কোনো ষড়যন্ত্র করে হোক, যদি কোনো একটা কিছু করি আর নিকোলাস মাদুরো যদি ভেনেজুয়েলার মাটিতে থাকে, তাহলে ভেনেজুয়েলার জনগণ ছাড়বে না। ভেনেজুয়েলার জনগণ আমেরিকাকে প্রতিহত করবে, ভেনেজুয়েলার জনগণ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে এবং নিকোলাস মাদুরো পুনর্বার ক্ষমতা এসে পড়বে আর কি, যেভাবে হুগো চাভেজ আসছে। ফলে তাদের এইবারে প্ল্যানটা হলো ভিন্ন। তাদের এইবার এছাড়া তারা হচ্ছে কয়েক বছর ধরে নানা রকম উস্কানি দিচ্ছে, এবং তাদের উস্কানিতে যিনি হচ্ছে গিয়ে প্রধান মানে সাড়া দেন, দেখেছে আমেরিকার তলবি বাহক যে ভেনেজুয়েলার যিনি আছেন, তাকে আবার নোবেল পুরস্কারও পাইয়ে দিয়েছে আর কি, নোবেল শান্তি পুরস্কার তাকে পাইয়ে দিয়েছে। এবং তাদের প্ল্যান ছিল যে তাদের দেশের মানুষকে প্রভোকেট করে তাদের দেশের মানুষের মাধ্যমে এক ধরনের হচ্ছে কালার রেভলিউশন ঘটানো। কিন্তু তারা কোনোভাবেই ভেনেজুয়েলার জনগণকে বিভ্রান্ত করেনি, কারণ ভেনেজুয়েলার এই বামপন্থী পার্টি বলেন এবং তার জনগণ বলেন, তাদের মধ্যেকার যে সম্পর্কের শক্তিশালী বন্ধন এবং জনগণ সাথে নিয়েই হচ্ছে সেখানে হচ্ছে দেশ পরিচালনা করেন মাদুরো বলেন আজকের, আর অতীতের হুগো চাভেজ বলেন। ফলে সেই জায়গায় একটি শক্তিশালী জনগণের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, গণসম্পৃক্ত সরকার হওয়ার কারণে কিন্তু সেখানে সে কালার রেভলিউশন সম্পন্ন করতে পারে না। যখন কালার রেভলিউশন তারা এখানে করতে পারছে না, তখন তারা কি করতে হবে রেজিমটা চেঞ্জ করবার জন্য? তখন তারা এই অভিনব পদ্ধতিতে সেখানে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোতে, বিভিন্ন বিমান ঘাঁটিগুলোতে যেখান থেকে কাউন্টার অ্যাটাক আসবে, ভেনেজুয়েলান সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তাদের প্রতিরক্ষা বাহিনী যে কাউন্টার অ্যাটাক করবে, সেই অ্যাটাকের জায়গাগুলোকে আগে আক্রমণ করা শুরু করলেন। প্রথমে সেটা রক্ষা করবার জন্য পাল্টা প্রস্তুতি নিতে ব্যস্ত থাকলেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনী, আর ঠিক সেই ফাঁকে সবাইকে অবাক করে দিয়ে, বিস্মিত করে দিয়ে সিনেমা কায়দায় হচ্ছে একদম তার ঘরের ভিতরে ঢুকে গেলে হচ্ছে কি, তার বেডরুমে চলে গেলে হচ্ছে কি মার্কিন বাহিনী, বেডরুম থেকে তাকে রীতিমতো কিডন্যাপ করে নিয়ে চলে গেলেন। তারপর তারা হচ্ছে ট্রাম্পের ফেসবুকে বলেন, টুইটারের মাধ্যমে পৃথিবীবাসী জানতে পারলেন মাদুরোকে তারা অপহরণ করে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তারের জন্য তার আগ পর্যন্ত তারা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে কথাগুলো বলছিলেন, তাকে স্বৈরাচারী বলছিলেন, তাকে হচ্ছে গিয়ে দুর্নীতিবাদ, নানান কথাবার্তা বলছিলেন, কিন্তু এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে দিলেন, যা আগে কোথাও তেমন ভাবে উচ্চারিত হয়ই নাই আর কি। এই হলো টোটাল বিষয়টা। এবং বিষয় সম্পর্কে কি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরই বলেছেন যে এটা আসলে মাদক টাদক কোনো ব্যাপার না, গণতন্ত্র ফণতন্ত্র কোনো ব্যাপার না, এখানে আসলে ব্যাপার হচ্ছে ভেনেজুয়েলার জাতীয় সম্পদ, তার তেল সম্পদ। আসলে তেলটাই হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের জন্য, তার খনিজ সম্পদটাই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের জন্য অভিশাপ। একটা কথা আছে বাংলায়, প্রচলিত কথা, যে গরিবের সুন্দরী বউ হলে সবার ভাবি হয়। মানে এটা রক্ষা করার জন্য গরিবের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কি। তো তেমনি ভাবে যে তৃতীয় বিশ্বের দেশগুলো যে খনিজ সম্পদ,
বা যে জাতীয় সম্পদ থাকে, তেল সম্পদ থাকে, বাংলাদেশের রয়েছে আপনার হচ্ছে গ্যাস, বাংলাদেশের বঙ্গোপসাগরের নিচে রয়েছে হচ্ছে অপার অফুরন্ত হচ্ছে গিয়ে সম্পদ, এইগুলোই যেন হচ্ছে আমাদের মতো দেশগুলোর জন্য একটা বড় ধরনের অভিশাপ। এবং এইগুলাকে হাতায় নেওয়ার জন্যই থাকে হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার গুলার নানা ধরনের খেলা, নানা ধরনের ভূ রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজনৈতিক ষড়যন্ত্র থাকে। এবং এটার ক্ষেত্রে দেখবেন ইতিমধ্যে চীন প্রতিবাদ করেছে, ইতিমধ্যে রাশিয়া প্রতিবাদ করেছে, ইরান প্রতিবাদ করেছে, পৃথিবীর মানুষ কিন্তু প্রতিবাদ করছে। আর সবচেয়ে বেশি প্রতিবাদ হচ্ছে এখন আপনার হলো ভেনেজুয়েলার জনগণ। তারা রাস্তায় নেমে এসছে, ভেনেজুয়েলার জনগণ হচ্ছে সেখানে হচ্ছে গিয়ে রাস্তায় নেমে এসে তারা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এই অপহরণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, অন্য দেশের সার্বভৌমত্ব হরণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সে এই মুহূর্তে হচ্ছে ভেনেজুয়েলার কারাকাসে মিছিল হচ্ছে, ভেনেজুয়েলার শহরে শহরে মিছিল হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন শহরে শহরে, এমনকি আমাদের বাংলাদেশেও মিছিল হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সরকার রয়েছেন, এই উপদেষ্টা সরকার রয়েছেন, তারা মনে হয় এই খবরটা পড়তেই ভুলে গেছেন আর কি। তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমরা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে আমার দেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা যদি মানবতার পক্ষে থাকেন, আপনারা যদি হচ্ছে গিয়ে জুলুমের বিপক্ষে থাকেন, আর আপনারা যদি হচ্ছে গিয়ে জনগণের পক্ষে থাকেন, বিশ্ব শান্তির পক্ষে থাকেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অপকর্মের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে আনুষ্ঠানিকভাবে। আর যদি প্রতিবাদ না জানান, তাহলে আমরা যখন বলবো যে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহী একটা সরকার, সেটাও আপনাদেরকে চুপচাপ মেনে নিতে হবে। এই যে প্রতিবাদ জানানোর কথা বললেন, বাংলাদেশটা এখন পর্যন্ত সেরকম কোনো শব্দ উচ্চারণ করেনি, এখন পর্যন্ত গণমাধ্যমে দেখিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই যে মাদুরোকে তুলে নেওয়া হলো, এর পরবর্তী এটা কি মনে হচ্ছে আপনার কাছে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি? এখন ভেনেজুয়েলাতে আপনার সেখানে হচ্ছে উচ্চ আদালত রায় দিয়েছে কে চালাবে সরকার। তো রায় দিয়েছে যেহেতু সরকার নিকোলাস মাদুরো চালাতে পারছেন না, তার দেশের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রদ্রিগো, উনাকে হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়েছে, রদ্রিগো চালাবেন। সেখানকার প্রতিরক্ষা বাহিনী হচ্ছে প্রধান তিনিও হচ্ছে জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন, আমেরিকার এগেনস্টে বক্তব্য দিয়েছেন, এবং তারা তাদের সমস্ত বাহিনীগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তুত হচ্ছে সেখানকার পাল্টা যুদ্ধের জন্য। এবং সেখানকার জনগণের মধ্য দিয়েও লাখ লাখ জনগণ মিলিশিয়া বাহিনীতে যুক্ত হচ্ছেন, তারাও হচ্ছে সেই ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ যে তারা ভেনেজুয়েলাকে আমেরিকার হাতে ছেড়ে দেবে না। তবে এই ফেরত পাবে কিনা নিকোলাস মাদুরোকে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কারণ ইতিহাস খুবই নির্মম। অতীতে আমরা দেখিয়েছি নরিয়েগার ক্ষেত্রে তাকে তো ফেরত দেওয়া হয়নি, ঠিক আছে। ফলে নিকোলাস মাদুরোকেও এই মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত দেবে কিনা, বা অন্তত ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে ততদিন হচ্ছে নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার জনগণ ফেরত পাবে কিনা, এটা একটি প্রশ্নের সাপেক্ষ। তবে আমি একটা কথা বলি, আমার দেশের মানুষ আবার ডেমোক্রেটকে এমন একভাবে দেখে, রিপাবলিকান পার্টিকে এমন, আমাদের দেশের মিডিয়াও সেভাবে দেখে, মনে করে জো বাইডেন একটু ইউনুসকে সমর্থন করে, ট্রাম্প একটু হাতে ইউনুসকে পছন্দ করে না, মুখে অনেক কিছু বলে, কিন্তু আমেরিকার একটা সুনির্দিষ্ট একটা হচ্ছে ডিপ স্টেট পলিসি রয়েছে। এই পলিসি তাদের যেই পার্টি ক্ষমতায় আসুক, এই পলিসি তারা চেঞ্জ করবে না। যেমন বাংলাদেশের এমন কোনো পলিসি থাকে না আর কি। বাংলাদেশে পারলে পুরো ইতিহাসটাই পাল্টে যায় হচ্ছে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে, এবং সমস্ত পররাষ্ট্রনীতি এদিক ওদিক হয়ে যায়। ও যদি ডান দিকে যায় তো আমাকে বাম দিকে যেতে হবে, উত্তর দিকে গেলে আমাকে পশ্চিম দিকে যেতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে দেখা যায় তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবং তাদের বিভিন্ন বিষয়ে তারা খুবই হচ্ছে গিয়ে রিজিড থাকেন, এবং এটা চেঞ্জ করলেও অনেক মানে ইয়ার মধ্য দিয়ে, প্র্যাগমেটিক চিন্তার মধ্য দিয়ে তারা হচ্ছে বিষয়গুলো পরিবর্তন ঘটে। ফলে এটা সহসা হচ্ছে গিয়ে নিকোলাস মাদুরোকে ফিরে পাবে ভেনেজুয়েলার জনগণ, এটি হচ্ছে আমরা বলতে পারবো না আর কি। এখানে অবশ্যই বিলম্বিত হবে আর কি, এটা একটি বিষয়। আর সরকারের যে বিষয়টা প্রশ্ন করেন, এটা তুমি আমার আলোচনার প্রথম পর্বে বলেছি, আবারও বলছি আর কি, যে দেখুন আমাদের হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার সম্পর্কে হচ্ছে আমাদের অভিযোগ ছিল, এবং অনেক
দেশের বিভিন্ন সম্পদ বা বিভিন্ন হচ্ছে গ্যাসের বিষয় বা বিদ্যুতের বিষয় বা বিভিন্ন চুক্তির ক্ষেত্রে দেখা গেছে যে সরকারের নতজানু ভূমিকা ছিল। তো সেই ক্ষেত্রে তো আমরা বলেছি যে হচ্ছে তারা হচ্ছে ভারতের প্রতি নতজানু, কিন্তু আমরা তো এই কারণেই পরিবর্তন করিনি যে আমরা ভারতের থেকে নতজানুটা সরিয়ে দিয়ে আমরা আমেরিকার তাবেদার হয়ে যাব, আমেরিকার পদলেখী হয়ে যাব এবং আমেরিকার একটা তাবেদার সরকারের অধীনে আমরা চলবো বা আমেরিকার তাবেদারি করে যাবে আমাদের দেশের পরবর্তী সরকারগুলো। এমন সরকার আমরা তো চাচ্ছি না, চাইনি, চাবো না। এবং আগামী নির্বাচনের মধ্যে দিয়েও আমরা এই বিষয়টি জনগণকে নিশ্চিত করা দরকার যে আমেরিকার তাবেদার জামাতে ইসলাম বা অন্য যে কোনো শক্তি যেন হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে আসতে না পারে। এই যে কারাকাসের রাজনীতি, ভেনিজুয়েলার আকাশে এখন একটা দুর্যোগ যাচ্ছে, এই দুর্যোগ আপনি বলছেন মাদুরের কথা, মাদুরে সহজে ফেরত পাবেন ভেনিজুয়েলার মানুষ, সেটা আপনি মনে করতেছেন না। কিন্তু এখন তো সরকারবিহীন বলতে হবে, কিন্তু মাদুরের অনুসারী যে দল আছে তারা এখনো সরকার চালাচ্ছেন, তারা বলছেন যে তারা লড়াই চালিয়ে যাবেন। আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার যে মাদুরের অনুসারী যে দল, তারা কি আসলে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে কিনা? অবশ্যই তারা লড়াই চালিয়ে যেতে পারবে আর কি, বরঞ্চ এই আঘাতটার মধ্য দিয়ে মাদুরের দল হচ্ছে অনেক বেশি আরো বিপ্লবী শক্তিতে মানে সংগঠিত হচ্ছে এবং জনগণও অনেক বেশি হচ্ছে মার্কিন বিরোধী চেতনায় নিজেদেরকে সংগঠিত করছে আর কি। এটি এক হিসাব করলে বলা যায় হচ্ছে যে সমস্ত ল্যাটিন আমেরিকায় এই প্রভাব, এর ফলাফল হচ্ছে যে আরো বেশি পরিমাণ মার্কিন বিরোধী হচ্ছে মনোভাব তৈরি হবে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদ বিরোধী মনোভাব আরো শক্তিশালী হবে সমগ্র ল্যাটিন আমেরিকায় এবং দক্ষিণ আমেরিকায়। ট্রাম্প তো আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতেন, কিন্তু গত এক সপ্তাহ ধরে তিনি শুধু হুমকি দিয়ে যাচ্ছিলেন মাদুরোকে, এবং সেই হুমকি বাস্তবে তিনি কার্যকর করলেন না। এটা আসলে আলোচনার মাধ্যমে সমাধান যোগ্য নয়, কারণ আপনি আকাশের চাঁদ চাবেন, আলোচনা করে আকাশের চাঁদ আপনাকে কেউ পেরে দেবে না, সোজা এবং সাপটা কথা। যে তারা চাবে হচ্ছে গিয়ে তাদের মতের একটা সরকার ভেনেজুয়েলা তৈরি করতে, ঠিক আছে, সেটা ভেনেজুয়েলার জনগণ বলেন, ভেনেজুয়েলার সরকারি দল বলেন, কে তার সেই কথা আলোচনা শুনবে আর কি। ফলে তাকে অবৈধভাবেই বল প্রয়োগ করতে হতো, আজকে হোক আর কালকে হোক, আর বল প্রয়োগের হুমকি তো সে অনেকদিন ধরেই দিয়ে আসতেছিল আর কি। তবে সেটা যে এত অভিনব কায়দা এবং এটা এত পিছনের দরজা দিয়ে ব্যাক বাইটের মতো পিঠে ছুরি মেরে করবেন, এটা আসলে পৃথিবীর মানুষ এবং ভেনেজুয়েলার মানুষ প্রত্যাশা করে নাই আর কি। একেবারেই। আমরা ভেনিজুয়েলার প্রসঙ্গ আলোচনা করলাম, আমরা প্রত্যাশা করি ভেনিজুয়েলার পরিস্থিতির উন্নতি হবে এবং ভেনিজুয়েলার আর যে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে শিগগির যুক্তরাষ্ট্র ছাড়বে, এটা আমরা প্রত্যাশা করি। আদৌ ছাড়বে কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু আমরা প্রত্যাশা করি। আরেকটা আলোচনা আপনার সাথে করতেই চাই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে রাজনৈতিক সহিংসতা হলো, সেখানে যে তরুণ সমন্বয়করা বিভিন্ন জায়গায় কি হুমকি দামকি দিয়েছেন, চাঁদাবাজি করেন, এটা প্রায় পরিষ্কার এবং তাদের মুখ দিয়ে বের হচ্ছে। তারা পুলিশ হত্যা করছেন, তারা মেট্রো রেলে আগুন দিয়েছেন, তারা বিটি পুড়িয়ে দিয়েছেন, এরকম নানা কথা। সিরাজগঞ্জে এক বিএনপি নেতা বলছেন যে আমরা পুলিশ হত্যা করেছি। এই যে স্বঘোষিত আত্মস্বীকৃত খুনিরা, সর্বশেষ যিনি হবিগঞ্জে মাহাদি হাসান নামে যে সমন্বয়ক, তিনি দাম্ভিকতার সাথে অসিকে অলরেডি ধমক দিয়ে কথা বলছিলেন, নিশ্চয়ই আপনার ভিডিও নজরে আসছে, রিপোর্টও করেছেন। তো এই পরিস্থিতি আর কতদিন চলবে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের জোর জবরদস্তি কিংবা এইরকম আক্রমণাত্মক ভূমিকা কতদিন চলবে? এই পরিস্থিতি ততদিন পর্যন্ত চলবে যতদিন এদেশে আবার একটি নির্বাচিত সাংবিধানিক সরকার দেশে না ফিরে আসে, ততদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে। আমরা এই ইন্টারিমের দৌড় দেখেছি। এই ইন্টারিমের পক্ষে দেশে আইনের শাসন কায়েম করা সম্ভব হয় নাই। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, ডক্টর ইউনূস আসলে তো শান্তি তো কায়েম করে নোবেল পান নাই। তিনি মাইক্রো ক্রেডিটের জন্য, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মেহনতি মানুষকে শোষণ করবার জন্য আধুনিক পদ্ধতি প্রয়োগ করেছেন তিনি, এবং তার কারণে হচ্ছে গিয়ে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ফলে এই নোবেল লরিয়েট পরীক্ষিত হয়েছেন বিগত 16 মাস বা 17 মাসে যে তার পক্ষে এই বাংলাদেশকে অশান্তির জায়গা থেকে শান্তিতে তিনি নিতে পারবেন না, এবং তিনি সেটা নিতে পারেন নাই।
না পারেন নাই, এবং আসলে না পারাটা আমার কাছে অপরাধ নয়, কারণ এটা আপনার অনেক কিছু থাকে ইচ্ছা নিরপেক্ষ শর্ত, যে আমার ইচ্ছা হচ্ছে আমি দেশটাকে এই জায়গায় নিয়ে দিতে পারছি না, কিন্তু সেটা না পাওয়ার জন্য একটা আত্মসমালোচনা থাকা দরকার ছিল। কারণ তাকে তো আমরা টিপিক্যাল রাজনীতিবিদদের মতো দেখি নাই। টিপিক্যাল রাজনীতিবিদরা যেভাবে করে হচ্ছে গিয়ে মানে রোম পুড়ে যায় আর নিরো বাঁশি বাজায়, সেরকম একটা আচরণ তাদের মধ্যে দেখা যায়। দেশে কোনো সমস্যা নাই, দেশে কোনো সমস্যা, সব ভালো চলছে, এরকম একটা ভাব নেন। তো তিনি তো বলছিলেন যে তিনি একজন হচ্ছে রাজনীতি পছন্দ করেন না, রাজনীতি করতে চান না, তিনি যে পেশায় ছিলেন সেটাকেই তিনি খুব ভালোবাসেন। তিনি শুধু না, তার যে পারিষদ্র রয়েছে তারাও নাকি হচ্ছে আগের কাজকে খুব ভালোবাসে। কিন্তু এখন দেখছি আগের কাজকে ভালোবাসা তারা ভুলে গেছে। তারা এই যে নতুন যে কাজ পাইছে এই কাজের মোহে তারা খুবই মোহবিষ্ট হয়ে গেছে আর কি। এবং এমন অবস্থাতে তারা হচ্ছে কোনোভাবেই দেশের হচ্ছে গিয়ে মবের শাসন থেকে এটাকে আইনের শাসনে নিয়ে আসতে পারেন নাই, বরঞ্চ নানাভাবে তারা এটাকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন, মবকে নরমালাইজ করার চেষ্টা করেছেন। তারা বলেছেন এটা প্রেশার গ্রুপ, তারা বলেছেন এটা স্টিম আউট। বা স্টিম আউট আর কতক্ষণ হবে? স্টিমের জন্য যে আগুনটা ছিল সে আগুনটাই তো নিভে গেছে, ওইখানে যে কয়লা ছিল কয়লাটা তো ভিজে গেছে। ঠিক আছে, মানুষ তো রীতিমতো হচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে, মানুষ তো হতাশ হয়ে উঠেছে। এমন অবস্থাতে আবার কিসের স্টিম হবে? স্টিমই হচ্ছে না। এখন যা কিছু হচ্ছে, আমি মনে করি যা কিছু ঘটনা ঘটছে বিগত 1 মাস ধরে, বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে, আপনি হত্যাকাণ্ড বলেন, আসামি পালিয়ে যাওয়া বলেন, বা এটাকে নানা ধরনের গল্প বলেন, যা কিছু হচ্ছে সবকিছুর একটি লক্ষ্যে হচ্ছে, সেটি হচ্ছে আসন্ন নির্বাচনকে বানচাল করতে হবে। এবার আসন্ন নির্বাচনকে বানচাল করতে হবে। এই আসন্ন নির্বাচন বানচাল করার জন্য অনেক ধরনের ম্যাটিকুলাস প্ল্যান বাংলাদেশে ঘটতে পারে, এবং সেই প্ল্যানের কোনটাতে আসলে পা দিলে আটকে যাবে ফাঁদে, সেইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখা গেল যে হয়তো একজনকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর তার ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট অবস্থান গ্রহণ করা হলো, সে নাকি ছাত্রলীগ করেছে। আবার তাকে ছাড়াইতে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক, সে যে আবার সার্টিফিকেট দিল যে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক। সার্টিফিকেট দেওয়ার পর তাকে ছাড়া হলো না, এরপর সে সার্টিফিকেট দিতে তার ভাষায় বলি স্লিপ অফ টাং, সে বলেই বসলো আমরা এসআই কে পুড়িয়ে মেরে ফেলেছি। সে বলেই বসলো আমি হচ্ছে থানা পুড়িয়ে দিয়েছি। তো থানা পুড়িয়ে দিয়েছি, অস্ত্রশস্ত্র লুটপাট হয়েছে এটা বলে নাই, এটাও তো হয়েছে সব জায়গায়, ওই থানা সব থানায় আর কি। তো এটা সে বলেই বসলো। এখন আমার তাকে দেখে তো মনে হয়েছে সে খুব অল্প বয়স্ক, অনেক সময় মনে হচ্ছে নাবালক হইতে পারে, তার সঠিক বয়সটা আমি জানি না। তো যাই হোক, অল্প বয়সে একটি ছেলে একটি ঘটনা ঘটাইলো, ঘটনার পর এটা আবার ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পর আবার প্রতিক্রিয়া শুরু হলো, তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ঠিক আছে, অবিলম্বে ছেড়ে দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমি তখনই ভাবতেছিলাম এটা আবার একটা ফাঁদ, একে গ্রেপ্তারের ঘটনাটাকে নিয়ে আবার সারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে বলবে নির্বাচনের জন্য হচ্ছে দেশ প্রস্তুত না। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন ওই কারণে ছেড়ে দিলেন না কোন কারণে ছেড়ে দিলেন আমি সেটা বলতে পারবো না, তবে এই বিনা বিচারে হচ্ছে প্রটোকল সিস্টেম প্রপার লাইনে যদি বিষয়টাকে না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এটি একটি হুমকি আমার দেশের আবার আইনের শাসন ফিরে আসার জন্য। ফলে এই জায়গায় আমার মনে হয় হচ্ছে গিয়ে আমার ব্যর্থ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে এই ঘটনাটার প্রসঙ্গে তাদের বিবৃতি আমরা আশা করি। আমরা আগেও দেখেছি যে চাঁদাবাজি করতে গেছে গ্রেফতার হয়েছে, পুলিশ গ্রেফতার করছে, পুলিশ খুব সাহসী ভূমিকা নিয়ে ধানমন্ডিতে ওসি একদম হচ্ছে বেশ সাহসী ভূমিকা নিয়ে সিনেমা স্টাইলের কায়দায় হিরোর মতো তিনি গ্রেফতার করে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলাম ওই হিরোর উপর আরো বড় হিরো এসে হাজির। ঠিক আছে, বড় হিরো এসে উনি আবার অধুনা উনি অনেক ধনকুবের হয়েছেন আর কি। দক্ষিণ বাংলার কোন এক জায়গা থেকে তিনি এমপি ইলেকশন করবেন আর কি, কি হান্নান না কি নাম জানি তার, তিনি খুব গরিব ছিলেন আর কি, ভাঙা বাড়ি ছিল, আজকে তিনি অনেক সম্পদের মালিক। তো উনি গেলেন ধানমন্ডি থানায় গিয়ে,
পরিশ্রম নয়, ওনারা সবাই পরামর্শক আর কি, পরামর্শক হিসেবে অনেক টাকা পাওয়া যায়, এটা আসলে আমরা বুঝতে পারি না। পরামর্শ তাহলে আমরা চেষ্টা করতাম চিকিৎসক না হয়ে বা সাংবাদিক না হয়ে আমরা পরামর্শক হতাম। আমরা বছর খানেকের এখানে বসে বকবক না করার থেকে পরামর্শক হলে আমরা বছর খানেকের মধ্যেই কোটিপতি হতে পারতাম। যাক, আমরা ভুল পথে আছি। যাই হোক, আমরা আবার লাইনে ফেরার চেষ্টা করি আর কি। তো সেখানে দেখা গেল যে আরো বড় হিরো এসে হাজির, ওসির চেয়ে বড় হিরো। সে হিরো এসে এলেন, দেখলেন, জয় করলেন, দিনই ভিসি এলেন, বললেন, ছেড়ে দিলেন। তখন আবার ওসি সাহেব হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে গেলেন, ছেড়ে দিলেন। তো এই যে ঘটনাটি ধানমন্ডিতে ঘটেছিল, সেটারই ইমপ্লিকেশন হয়তো আপনার হবিগঞ্জে বাস্তবায়ন করার চেষ্টা করলেন আরেকজন তরুণ আর কি, অল্প বয়সী তরুণ, সেটাই অনুকরণ করার চেষ্টা করেছেন। কিন্তু উনি ওটা শৈল্পিক ভাবে করেন নাই, বেশি কথা বলতে গিয়ে তিনি বাহাদুরি দেখাতে গিয়ে তিনি ব্যাপাস কথা বলে বসছেন আর কি। কিন্তু এই ব্যাপাস কথা তো একটা হচ্ছে গিয়ে জায়গা, এই দেশ যদি আবার আইনের দেশ হয়, এই দেশ যদি মানবিক দেশে রূপান্তরিত আমরা করতে চাই, তাহলে এই ছোট ছোট জায়গাগুলোই আমাদের হচ্ছে গিয়ে সংশোধন করা দরকার, এবং কোথাও কোথাও আমাদের দৃঢ়তা পোষণ করা দরকার আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ছেলেকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরে কয়েকজন লোক থানার সামনে দাঁড়াই পড়লো, ব্লক করে দিল রাস্তা, আর শাহবাগে 10-12 জন দাঁড়াইয়া বললো রাতের মধ্যেই না ছাড়লে একদম উড়িয়ে দিব সরকারকে, আমরা আবার দেশবাসীকে নিয়ে রাস্তায় নেমে পড়বো। দেশবাসী কি এখন রাস্তায় নামার জন্য প্রস্তুত নাকি এদের ডাকে? দেশবাসী তুমি কার? সবাই তো মনে করে দেশবাসী তারা ডাকবে আর দেশবাসী নামবে। না, বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। বাংলাদেশের জনগণ হচ্ছে গিয়ে অবশ্যই আবেগপ্রবণ। বাংলাদেশের জনগণের একটা কথা আছে, হুজুগে বাঙালি, এটাও ঠিক আছে, কিন্তু আমরা কতবার আর বেলতলায় যাবো আর কি। হ্যাঁ, জনগণ এত সহজ নয়, দেশবাসী এত সহজ নয়। তারা তো অনেক হুঙ্কার দিয়েছেনই, অনেক রকম আলটিমেটাম তো দিয়েছেনই আর কি। আছে না রাষ্ট্রপতি, সেই শুরুতেই দেখেছি তাদের শক্তিটা, তখন থেকে আমি দেখেছি যে তারা আসলে শক্তি হারিয়ে ফেলেছে। তখন আলটিমেটাম দিয়েছিল রাষ্ট্রপতির কে সরিয়ে দেওয়ার জন্য, তারপরে তো তাদের শক্তি দেখেছি, বাংলাদেশের সংবিধান কয়েকবার তারা ছুঁড়ে ফেলতে চেয়েছে আর কি। ইভেন কি এই যে হাদির যে নির্মম হত্যাকাণ্ড, সেটাকে ব্যবহার করে তো আমরা দেখেছি যে এই যে বড় বড় নেতাদেরকে স্ট্যাটাস দিতে, হ্যাঁ, সার্জিস আলমকে স্ট্যাটাস দিতে দেখেছি যে যেই ভুল আগে করেছি এই ভুল আর করব না আর কি। হ্যাঁ, আর করবো না, মানে তারা এখন একটা বিপ্লব করে ফেলবে, কিন্তু বিপ্লব করতে পারেনি আর কি। মানুষ হচ্ছে গিয়ে যে কোনো হত্যাকাণ্ডের নির্মমতার বিরুদ্ধে, ঠিক আছে, কিন্তু এবং মানুষ হচ্ছে গিয়ে সেই নির্মমতার কারণে তার প্রতিক্রিয়াতে তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা ঘটালেও মানুষ কিন্তু হচ্ছে গিয়ে এই জায়গায় খুবই, আমি মনে করি, দায়িত্বশীলতার আচরণই মানুষ দেখাচ্ছে আর কি। কিন্তু একেবারে শেষ প্রশ্ন করি সাইদুল রুবেল, এই যে এরা দুইজন দাবি জানাইলো আর রাত্রেই ম্যাজিস্ট্রেট বসে গেল বা সকালে ম্যাজিস্ট্রেট বসে গেল, সরকার তাহলে কি? এই সরকার এই হুমকিতে, একজন দুইজনের হুমকিতে কি সরকার চলবে? এই জন্য তো আমরা একটা কথা বলি, চেয়েছি ডেমোক্রেসি, পেয়েছি মবক্রেসি। মবক্রেসির কথা যে বলে সমালোচকরা, নিন্দুকেরা এই সরকারের, কেন বলে? এই কারণগুলোর কারণে বলে যে আমাদের দেশে আজ চলছে মবক্রেসি। মব করতে পারলেই হবে আর কি, যেখানে কিছু করা সম্ভব। মব তো অল্প কিছু লোক করা যায়। এখন ফজলুর রহমান সাহেবকে বিএনপি কিশোরগঞ্জে মানন দিয়েছিলেন, তাকে তো বহিষ্কারও করেছিলেন। কতজনের মবে তার বাসার সামনে, আপনার মনে আছে টেলিভিশন চ্যানেলে যে 20-25 জন ছেলে মেয়ে বসছে, পরে 4-5 জন হচ্ছে, প্রথমে 20-25 জন, ওটাতেই তো দেখা গেল বিএনপি তাকে বহিষ্কারই করে ফেলছিলেন আর কি। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল এই যে আপনার মতো টকশোতে এসে এই এন্টারিম সরকারের ব্যর্থতার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজেদুল হক রুবেল, দেশবার্তার টকশোকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে আবার আপনাকে পাবো সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা এতক্ষণ দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তার টকশো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের সামনে হাজির হই এই টকশো নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করলাম ভেনেজুয়েলা এবং হবিগঞ্জের মাদিকে নিয়ে, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যা হচ্ছে সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করলাম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো ব্যক্তির সঙ্গে। শুভ সন্ধ্যা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।